আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি গুণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, অর্থাৎ আমাদের প্রথম পত্র কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। তো গুণগত রসায়ন জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে রসায়নের প্রথম যে ধাপটা সেটাই আসলে এখানে কভার করা হয়। গুণগত রসায়নে যে যে জিনিসগুলো কভার করা হয় আমি এখানে সবগুলা ইনক্লুড করে দিয়েছি। এখন মেন কাহিনী হচ্ছে গুণগত রসায়নের কয়েকটা ব্রাঞ্চ আছে। এখন সবগুলা ব্রাঞ্চ যদি আপনি চিন্তা করেন যে আপনার উপন্যাসের চরিত্রের মতো, তাহলে প্রত্যেকটা এক একটা চরিত্র, একজন নায়ক, একজন খলনায়ক, একজন নায়িকা, একজন হচ্ছে আহ ওই যে বলে নায়িকার বাবা, ভাই, এরকম। তো আপনি যদি প্রত্যেকটা জিনিসের অংশ, কিছু কিছু অংশ বাদ দেন, যেমন একটা উপন্যাসের ভিতরে আপনি আহ নায়িকার ভাইকে বাদ দিয়ে দিতে পারেন। যেমন এই অংশটা হচ্ছে নায়িকার ভাই, আমি বলবো কোয়ান্টাম যে অংশটা আছে, আহ এটা আসলে ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে আসে। এরকম কিছু কিছু অংশ আছে, যেমন দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, পাটন, এই কিছু কিছু অংশ আছে এমসিকিউতে বেশি আসে। প্লাস হচ্ছে আমার যে এসএসসি পরীক্ষা আছে বা বোর্ড পরীক্ষা আছে, এখানে কম আসে। তো আমরা আসলে দুইটাই কভার করব ইনশাল্লাহ, যতটুকু কভার করতে পারি। তো মেন হচ্ছে গুণগত রসায়ন কয়েকটা ব্রাঞ্চের ভিতরে প্রথম ব্রাঞ্চটা হচ্ছে আমার কিছু মডেল বা হচ্ছে থিওরি। প্রথম অংশ হচ্ছে ক্লাসিক্যাল মডেল। ক্লাসিক্যাল মডেলের ভিতরে আছে থমসন, বোর এবং কি রাদারফোর্ড। বিজ্ঞানী থমসন সর্বপ্রথম ক্যাথোড রে টিউব বা সিআরটি টিউবের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করে। ইলেকট্রন আবিষ্কার করার পরে উনি একটা মডেল দেন, সেটা হচ্ছে তরমুজ মডেল বা প্লাম পুডিং মডেল। অর্থাৎ হচ্ছে তরমুজের বিচিগুলোকে উনি ইলেকট্রন ধরেন, এমনকি সারাউন্ডিং অংশগুলোকে উনি ধরেন যে যে চারপাশ, অর্থাৎ ইলেকট্রন গুলা তরমুজের ভিতরে যেরকম থাকে, অথবা পুডিং এর ভিতরে কিসমিস যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম ইলেকট্রন গুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে। পরবর্তীতে আসলে এই মডেলটা এত কার্যকর হয় নাই বা গ্রহণযোগ্যতা লাভ করে নাই। তো উনি ওনার যে কাজটা, সেটা হচ্ছে মেন কাজ হচ্ছে উনি ইলেকট্রন আবিষ্কার করে। তাহলে থমসন ইলেকট্রন আবিষ্কার করে সিআরটি টেস্টের মাধ্যমে, অর্থাৎ ক্যাথোড রে টিউব টেস্টের মাধ্যমে। তারপরে আমরা ক্লাস 9-10-এ, যেহেতু এটা গুণগত রসায়ন ইন্টারমিডিয়েটের অধ্যায়, আমরা ক্লাস 9-10-এ বোর মডেল, রাদারফোর্ড মডেল পড়ছি, অনেক ডিটেলস। তো ওটা পড়লে আসলে হয়ে যায়। তো এখানে আমার রাদারফোর্ড মডেল এবং বোর মডেল নিয়ে একটা ভিডিও আছে, পার্ট 1-এ আপনারা এটা দেখতে পারবেন। তো আমি ওটা নিয়ে আসলে আলোচনা করতেছি না। আমার আলোচনার বিষয় হচ্ছে থমসন, বোর, রাদারফোর্ডের একটু বিস্তৃত অংশ, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যতটুকু আলোচনা করা যায়, যেটা ইন্টারমিডিয়েটে বোর্ড কোশ্চেন অহরহ করে, যেটাতে আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া দরকার, ওই জিনিসটাতে আমাকে একটু নজর দিতে হবে। যেমন বোর পরমাণু মডেলে আমি যেটুকু জানি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ mvr = ns/2π। তো ns/2π আসলে মেন কাহিনী হচ্ছে যে 19-এ যেটা শিখছেন সেটা তো আর এখানে মোটামুটি কাজে লাগাতে পারবেন না। কারণ হচ্ছে আপনি, এরকমও লেখা আছে বই ভিতরে যে যা মাটি ভেদ করে উঠে তাই উদ্ভিদ। তাহলে কেঁচো মাটি ভেদ করে উঠে, কেঁচো উদ্ভিদ। সো 19-এ যা পড়ছেন, 19-এ পড়াটা ওখানে রাখেন। এখন হচ্ছে বর্তমানে অ্যাডভান্স, একদম আপনি অ্যাডভান্স লেভেলে কল্পনা করেন, অ্যাডভান্স লেভেলে শিখবেন। অ্যাডভান্স লেভেলে শিখলে আপনার জিনিসটা কি হবে, চরজরা হয়ে যাবে, মানে ভাজা ভাজা হয়ে যাবে। এখন তো আমি ইন্টারমিডিয়েটে প্রথম চিন্তা হচ্ছে আমাদের যে অ্যাডমিশন কেন্দ্রিক যে চিন্তাটা থাকে একটা, প্লাস হচ্ছে আমাকে তো রেজাল্ট ভালো করতে হবে, সেটা আরেকটা চিন্তা। এখন রেজাল্ট যদি ভালো করতে হয়, প্লাস হচ্ছে অ্যাডমিশন যদি কভার করতে হয়, আমাকে এখানে প্রত্যেকটা টপিক পড়তে হবে। এখানে যে যে টপিকগুলো লিখছি গুণগত রসায়নের, এখানে সবগুলো টপিকই কভার আছে। মানে এখানে শুধু আমি লিখছি যে এই অধ্যায়ে কি কি জিনিস রয়েছে। আপনি ক্লিয়ারলি যদি উপন্যাস, আমি যেটা বলছিলাম, এখন উপন্যাসের একটা অংশ আপনি বাদ দিলেন, অর্থাৎ কয়েক পেজ পড়েন নাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি উপন্যাসটা থোড়া থোড়া বুঝবেন, থোড়া থোড়া বুঝবেন। এই যেমন একটা অংশ আপনি বাদ দিলেন, যে এটা বাদ দিলাম আর এটা বাদ দিলাম, যেমন এই অংশটা হচ্ছে ভার্সিটিতে আসে অ্যাডমিশন, তেমন আসলে প্রশ্ন কোয়ান্টামের যে অংশটা আমি লিখছি গুণগত রসায়নের, সেই অংশটা আসলে তেমন এসএসসি লেভেলের পরীক্ষা যেগুলো আছে, বোর্ড পরীক্ষা, সেখানে আসে না। তো সেক্ষেত্রে আপনি এটা যদি বাদ দেন, আলটিমেটলি আপনি ভার্সিটিতে গিয়ে ধরা খাবেন। আমরা আসলে চিন্তা করি যে আমরা ব্লেন্ডিং পদ্ধতি, অর্থাৎ কম্বো দুটোটার, যে ভার্সিটিও কভার হবে, প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করবে। আমার পরিচিত হচ্ছে মানে অনেক স্টুডেন্ট আছে যে এসএসসি দুটোটাতেই জিপিএ 5 গোল্ডেন পাইছে, বাট ভার্সিটিতে চান্স পায়নি। একটাই কারণ, সেটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা পায়নি। এখন আমরা আস্তে আস্তে এটা কভার করব। তো আজকে যে অংশটা আমি চাচ্ছি হচ্ছে বোর্ড এবং কি রাদারফোর্ডের যে কম্বিনেশনে যে সূত্রগুলো বের হয়েছে, তার একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া, অ্যাডভান্স লেভেলে যে কিছু অঙ্ক করানো, এটা হচ্ছে আমার প্রথম ধাপের ইচ্ছা আর কি। পরবর্তীগুলো যদি সময় দেয়, ইনশাল্লাহ এটা চেষ্টা করব। তো প্রথম এই অধ্যায়ে আমরা গুণগত রসায়নকে
থিওরিগুলোকে দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে কোয়ান্টাম। ক্লাসিক্যাল থিওরি হচ্ছে প্রথাগত আগের যুগের বা মোটামুটি মাদার আমল যেটা বলে এটা থিওরিগুলো, সেটা হচ্ছে থমসন, বোর, রাদারফোর্ড, এই তিনটা থিওরি। এই থিওরির পরে কোয়ান্টাম থিওরি মানে আধুনিক যে থিওরিগুলো আছে সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ক্রিয়া, যেটা আপনার ফিজিক্সের আপনার আধুনিক পদার্থবিজ্ঞান পড়বেন সেখানেও পাবেন, আর আইনস্টাইনের ফটোইলেকট্রিক ক্রিয়া। তারপর হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, এটাও আপনি আধুনিক পদার্থবিজ্ঞানে পাবেন। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেম টু সেম, সেটা পাবেন। প্লাস হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন, এটা মেনলি হচ্ছে বুয়েট বা আপনার সিকিউয়েট যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বা হাই লেভেলের প্রশ্ন যেগুলো আছে ওগুলো শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা আপনাকে জিজ্ঞেস করে। তাহলে এই জিনিসটা আমরা আসলে ফিজিক্সে পেয়ে যাচ্ছি, তবু আমি ডি ব্রগলি সমীকরণটা কভার করার চেষ্টা করব আস্তে ধীরে। এই হলো দুইটা অংশ আপনার থিওরির ভিতরে, ক্লাসিক্যাল আর কোয়ান্টাম, অর্থাৎ হচ্ছে প্রথাগত আগের যুগের, একটা হচ্ছে কোয়ান্টাম মানে হচ্ছে আধুনিক। আধুনিকের ভিতরে এই ফটোইলেকট্রিক ক্রিয়া, ডি ব্রগলি সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন, এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে অবশ্যই। তারপরে আপনি যাবেন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় ক্রিয়া, তারপর হচ্ছে বর্ণালী, তারপর হচ্ছে এটা অ্যাপ্লিকেশন, এই জিনিসটা আপনি পড়বেন। কোন বর্ণালী কত রেঞ্জে কত, প্লাস হচ্ছে কত রেঞ্জের ভিতরে ভিজুয়াল, কত রেঞ্জের ভিতরে আইআর, কত রেঞ্জের ভিতরে মাইক্রোওয়েভ, ইউবি, এক্সরে, এই রেঞ্জগুলো একটু আপনাকে মুখস্থ করতে হবে, কোনটাতে আপনি কি খেয়ে ব্যবহার করবেন কোন জিনিসটা। প্লাস হচ্ছে দৃশ্যমান ভিজুয়াল, ভিজুয়াল এরিয়া কোনটা থেকে কোনটা, অর্থাৎ আপনার কত থেকে শুরু হয় কত থেকে শেষ হয়, কোনটা থেকে কোনটা রেঞ্জে হলে নীল হয়, কত লাল হয়, কোনটা থেকে হবে আসমানি হয়, কোনটাতে, এগুলো আপনাকে শিখতে হবে। এটুকু আমি আর যাচ্ছি না এখন। তো তারপরে হচ্ছে আপনার আরেকটা অংশ হচ্ছে ইলেকট্রন বিন্যাস, যেটা আপনি ক্লাস 9-10 পড়ে আসছেন। হুন্ডের নীতিটা পড়েন নাই, পাউলির বর্জন নীতিটা পড়েন নাই, বাট আব্বাও নীতিটা পড়ছেন, যে কোন কক্ষপথে ইলেকট্রন আগে ঢুকবে, কোন কক্ষপথে ইলেকট্রন পরে ঢুকবে, এটা হচ্ছে আব্বাও নীতি। আব্বাও হচ্ছে জার্মান একটা শব্দ, এটা কোনো বিজ্ঞানীর নাম না, এটার নাম হচ্ছে জার্মান একটা শব্দ, বিল্ডিং আপ, অর্থাৎ কার পরে কার ঢুকবে, একটা ইটের পরে একটা ইট যে বসে এরকম, কার এই কোন ইটের পরে কোন ইট বসবে, কোন ধাপের পর কোন ধাপ বসবে, অর্থাৎ কোন অরবিটালের পরে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, সেটাই আব্বাও নীতি ব্যাখ্যা করে। কোয়ান্টাম নাম্বারটা ক্লাস 9-এ আমরা একটু থোড়া পড়ছি, বাট এখন একটু ডিটেলস পড়বো। পাউলির বর্জন নীতি, হুন্ডি নীতিটা পড়বো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি যে দ্রাব্যতামুখী দাব্যতা গুণফল, যদি এক দুই সেট প্রশ্ন এখান থেকে ফাইনাল পরীক্ষাতে আসে, আপনার আপনার যদি এসএসসি পরীক্ষা দেন তাহলে দুই সেট প্রশ্ন অবশ্যই আসবে, যেহেতু 8টা প্রশ্ন করবে, সেক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসার সম্ভাবনা আছে। এখন আপনি লাস্টের অংশ যেটা আছে সেটা হচ্ছে দাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, পাতন, তেমন কোনো প্রশ্ন এখান থেকে আসে না, স্বল্প প্রশ্ন আসে, বাট পড়া তো উচিত। আমি বলছি উপন্যাসের যে একটু লেজ আছে, যদি আপনি মজা বুঝতে চান, হ্যাঁ মজা যদি বুঝতে চান, আর কোনো পৃষ্ঠা কোনো চরিত্র আপনি অ্যাভয়েড করতে পারেন না, সো আপনাকে পুরোটা অংশ ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে। তো আমরা একটু প্রথম যে অংশটা, যে আমি বোর এবং কি রাদারফোর্ড, আসলে বেসিক্যালি বোর নিয়ে আজকে আলোচনা করব। তো আমি প্রথমে হচ্ছে যে জিনিসটা নিয়ে আরেকটু আমরা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে আমার একক, এসআই একক এবং কি সিজিএস একক। এসআই এবং কি সিজিএস একক। এসআই একক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্ট্যান্ডার্ডাইজেশন, আর সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। দুইটা এককের ভিতরে জামিলা হয়। জামিলা মানে ভয়ঙ্কর ঝামেলা। ঝামেলা বলতে পোলাপান আসলে সবকিছুই পারে, সূত্র পারে, বসাতে পারে, কিন্তু এই দুইটা এককের ভিতরে কনভার্সন করা না যাওয়ার কারণে মেনলি হচ্ছে সে হয়তো শক্তি বসাচ্ছে আর্গে, শক্তির একক হচ্ছে এখানে জুল আর আর্গ দুইটা আছে, তো আপনার শক্তি বসাচ্ছে আর্গে, বাট একক লিখতেছে হচ্ছে মিটারে, কিন্তু মিটার তো এখানে বলতেছে সেন্টিমিটার। সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। অর্থাৎ সিজিএস একক হচ্ছে সেন্টিমিটারে থাকবে দূরত্বটা, আর হচ্ছে আপনার ওজনটা কেজিতে না থাকে গ্রামে থাকবে, সময়টা হাওয়ারে না থাকে সেকেন্ডে থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে। এখন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্ট্যান্ডার্ডাইজেশন, আন্তর্জাতিক যে পদ্ধতি আছে সেখানে কিন্তু আলাদা, সেটা কেজি না হয় অনেক এলাকাতে পাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। তো আপনাকে প্রথম হচ্ছে এককগুলো আগে ক্লিয়ার করতে হবে। একক আপনি ক্লিয়ার করতে না পারলে আপনি সেন্টিমিটারে বের করবেন, না মিটারে বের করবেন, না কিলোমিটারে বের করবেন, আপনি ডাইনে বের করবেন, বলের আরেকটা একক ডাইন, ডাইনি না ডাইন, একটা হচ্ছে নিউটন। তো জিনিসগুলো আসলে আপনার কাছে কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা এই জন্য প্রথম হচ্ছে এসআই একক এবং সিজিএস এককের মধ্যে একটু কোরিলেশন করার চেষ্টা করব। প্রথম হচ্ছে চার্জ। আমরা তো জেনে আসছি চার্জের একক হচ্ছে কুলম্ব, কারণ বিজ্ঞান কুলম্ব সূত্র আবিষ্কার করছে 19 পড়ে আসছে স্থির তড়িতের ভিতরে, যে কুলম্ব কুলম্ব ল দিছে, যার কারণে ওনার সম্মানার্থে আমরা চার্জের একক কি বলি, কুলম্ব। বাট চার্জের আরেকটা একক আছে সিজিএস এককে, এসআই এককে চার্জের একক হচ্ছে কুলম্ব, বাট সিজিএস এককে চার্জের একক হচ্ছে 3 × 10⁹ ESU, 3 × 10⁹ ESU। তাহলে আপনি ইএসইউ মিনিংটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, একটা ইউনিট, একটা একক, যেমন তেল পরিমাপের একক লিটার, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, দূরত্ব পরিমাপের একক কিলোমিটার, ওজন পরিমাপের একক কেজি, এরকম একটা একক ইএসইউ,
ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে আপনাকে যদি বলে যে 1 কুলম্বে কত ইউএসইউ, এটা তো বুঝলাম। তাহলে আপনার 5 কুলম্বে কত ইউএসইউ এটা যদি আপনি বের করতে হয়, তাহলে কি করবেন? অবশ্যই এদিক থেকে এদিকে যেতে হলে হবে গুণ, কত দিয়ে গুণ? 3 ইন্টু 10⁹ দিয়ে গুণ করবেন। আর এদিক থেকে এদিকে আসলে অবশ্যই কি করবেন? ভাগ করবেন 3 ইন্টু 10⁹ দ্বারা। সিম্পল ব্যাপার স্যাপার। আপনাকে যদি একক কনভার্সন করতে হয় যে একটা একক থেকে অন্য এককে যাব, আমার দরকার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি কুলম্ব থেকে ইউএসইউ তে যেতে চান, তাহলে 3 ইন্টু 10⁹ দ্বারা গুণ করবেন। আর ইউএসইউ থেকে যদি কুলম্বে আসতে চান, তাহলে 3 ইন্টু 10⁹ দ্বারা ভাগ করবেন। সেম টু সেম আমি এটা জানি, মিটার আর সেন্টিমিটার তো বলা দরকার নাই, যে মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 100 দ্বারা গুণ, সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে 100 দ্বারা ভাগ। সেম টু সেম। 1 নিউটন থেকে 1 নিউটন সমান 10⁵ ডাইন বা ডাইনি, ডাইনি না আসলে ডাইন, ডাইন হচ্ছে বলের একটা একক। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে আপনি নিউটন থেকে ডাইনে যাবেন, 10⁵ দ্বারা গুণ করবেন, ডাইন থেকে নিউটনে আসবেন, 10⁵ দ্বারা ভাগ করবেন। সিম্পল হিসাব। আপনি এটা মুখস্থ করবেন, প্রথমে হচ্ছে কোনটা কত, যে আপনার 1 নিউটন সমান কত ডাইন, অর্থাৎ সিজিএস এককে কত, নিউটনে এসআই এককে কত। তারপর আপনি কনভার্সন বড় করবেন, মানে এর সাপেক্ষে মিলিয়ে রেখে যদি বড় থেকে ছোট যায় তাহলে গুণ হবে, ছোট থেকে বড়তে আসলে ভাগ হবে। যেমন মিটার আর সেন্টিমিটার, মিটার হচ্ছে বড়, মিটার থেকে সেন্টিমিটারে যাব, কি হবে? গুণ হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 দ্বারা গুণ হবে। আর সেন্টিমিটার থেকে মিটার আসবে, কি হবে? ভাগ হবে। সেম টু সেম। 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে শক্তির একক দুইটা পেলাম, একটা হচ্ছে ক্যালোরি, তো আমরা আগে জানি, একটা এখন হচ্ছে একটা জুল আর একটা হচ্ছে আর্গ। তো আর্গের থেকে আপনি জুল থেকে আর্গে যাবেন, কি হবে? 10⁷ দ্বারা গুণ করবেন। আর আর্গ থেকে জুলে আসবেন, অবশ্যই 10⁷ দ্বারা ভাগ করবেন। সিম্পল ক্যালকুলেশন, হিসাব নিকেশ। আপনি সিজিএস আর এসআই এককগুলা ঠিকভাবে আপনার আগে মাথায় ধারণ করতে হবে। অবশ্যই ব্রেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি ব্রেনে কতটুকু ক্যাপাসিটি করতে পারতেছেন। মুখস্থ বিদ্যা একটা বিদ্যা, এটা ফেলে দেওয়ার মতো জিনিস না। তো আলোর বেগ যদি হয়, আমি এসআই এককে অবশ্যই মিটার পার সেকেন্ড দিতে হবে, আর সিজিএস এককে অবশ্যই সেন্টিমিটার দিতে হবে, সিজিএস এককে সেন্টিমিটার দিতে হবে। তাহলে যদি আলোর বেগ হয়, তাহলে সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ হবে, বাট সিজিএস একক হলে সেটা 3 ইন্টু 10⁻10 হবে। একইভাবে ইলেকট্রনের চার্জ যদি আমরা হিসাব করি, ইলেকট্রনের চার্জ যদি ইলেকট্রনের চার্জ যদি দেখি যে 1.6 ইন্টু 10⁻, 1.6 ইন্টু 10⁻9 কুলম্ব, সেক্ষেত্রে আমার সিজিএস একক হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। অর্থাৎ চার্জ ওই কুলম্ব থেকে আমার ইএসইউ তে কিভাবে কনভার্ট হয়, ওই একই এককে কনভার্ট হচ্ছে। যে আমরা এতদিন জানলাম যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, বাট সেটা সিজিএস একক হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সেম টু সেম ইলেকট্রনের ভর হচ্ছে কেজিতে, যেহেতু এটা কেজিতে, সেটা হলো আমার যে 9.1 ইন্টু 10⁻31 কেজি। সেক্ষেত্রে আমার গ্রাম, এটা হবে গ্রামে, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। কেজি আর গ্রামের এককগুলো যেগুলো আছে ওইটা হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্লাঙ্কের ধ্রুবকটা। প্লাঙ্কের ধ্রুবকটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্লাঙ্কের ধ্রুবক যদি আপনি এসআই এককে ব্যবহার করেন, জুল পার সেকেন্ড, সেক্ষেত্রে সিজিএস এককে ব্যবহার করলে হচ্ছে আর্গ পার সেকেন্ড। কিছুই না, 6.624 দুইটাই সেম থাকবে, বাট এটা হবে 10⁻34, এটা হবে 10⁻27। অর্থাৎ সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে এককগুলো মুখস্থ করা, কোন এককে আপনি কোনটা দিবেন। আপনি কি আর্গে যেতে চান নাকি জুলে যেতে চান? আপনি বোর পরমাণু মডেল অনুসারে তো সূত্র দিবেন, এমবিআর ইকুয়াল টু NS/2 এই সূত্রটা ব্যবহার করবেন, বা একটা আপডেট সূত্র ব্যবহার করবেন। সেই সূত্র ব্যবহার করার আগে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এককগুলা। এককে যদি মারপ্যাচ আপনি পড়েন, জীবন আপনার অঙ্ক মিলবে না। অঙ্ক মিললেও আপনি অঙ্ক বসাবেন ঠিকই, বাট আপনার ইলেকট্রন চার্জ বসাবেন এটা, বাট লাগতেছে আমার এটা, আমি বের করব আর্গে, আপনি বের করতেছেন এখানে কুলম্বে। সো দুটোটা একদম জগা খিচুড়ির মতো হয়ে যাবে। সব ঠিক আপনি চিনেন যে চার্জের একক কি, সবকিছু আপনি জানেন, চার্জ কত বসাতে হবে, এগুলো সবকিছু জানেন, বাট জগা খিচুড়ি করে উত্তরটা আসলে ভুল আসবে। ঠিক আছে, তো আমরা আসলে এককটা আসলে মনে হয় যে কিছুটা ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা একটু আপডেট করার জন্য, যে আমরা যতটুকু জানি যে আপনার, যদি আমি ক্লাস 9-10টা ধরি, তাহলে হচ্ছে
এম ভি আর ইকুয়াল টু এনএস বাই 2 পাই। এই সূত্রটা আমরা শিখে আসছি যে কণিক ভরবেগ বলতেছে যে বোর বলতেছে যে ইলেকট্রন যদি কক্ষপথে ঘুরে সেটা বৃত্তাকার কক্ষপথে ঘুরলে এটা কণিক ভরবেগ যেটা হয় সেটা হচ্ছে এনএস বাই 2 পাই। সেটা এন হচ্ছে কক্ষপথের সংখ্যা বা নাম্বার, এস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আই হচ্ছে 3.1416, এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে যে কক্ষপথে থাকে সেটা কেন্দ্র থেকে সেই কক্ষপথটা দূরত্ব, কেন্দ্র থেকে সেই কক্ষপথটা কি দূরত্বকে কি বলে আর বলে। এই জিনিসটা আমরা ক্লাস 9-10 শিখে আসছি। এখন আমি ওই আগেই বললাম যে এই সূত্রটা যদি এখন ব্যবহার করি ইন জেনারেল কেসে, সেক্ষেত্রে আমার ইন্টারমিডিয়েটে কিন্তু আমি ফলপ্রসূ কোনো অ্যান্সার দিতে পারবো না বা আমার উত্তরটা ভুল হবে, বেসিক্যালি ভুল হবে। সেক্ষেত্রে আমাকে আর এর মান আমি যদি বের করি, আর ইকুয়াল টু হবে এনএস বাই 2 পাই এম বি, এম আর বি এখানে ভাগ হয়ে যাবে, তাহলে আর এর মান এটা, তাহলে আর এন এর মান কি হবে এই সেম টু সেম আর এন ইকুয়াল টু এটা। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, তবে এই সূত্রটা তো আমার আগের সূত্র অর্থাৎ 9-10 সূত্র, সেজন্য এই সূত্রটা আমরা ব্যবহার না করে আমরা নতুন একটা সূত্র যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই সূত্রটা Rn সমান n স্কয়ার s স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার জেড ই স্কয়ার m। এই সূত্রটা ব্যবহার করব যেহেতু আমরা একটু কি হয়েছে আপগ্রেড হয়েছি, আমরা একটু সায়েন্স লেভেলে আপগ্রেড হয়েছি, সেজন্য Rn এর আগের সূত্রটা যেটা আছে সেটা ব্যবহার না করে Rn সমান ns বাই 2 পাই mb, এই সূত্রটা ক্লাস 9-10 এর সূত্র, সেটা ব্যবহার না করে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা একটু পরিচিত হই যে জিনিসটা কোনটা কি। n ইকুয়াল টু তো হচ্ছে কক্ষপথের নাম্বার, যদি সোডিয়াম হয় সোডিয়ামের জন্য সোডিয়ামের শেষ কক্ষপথ যদি ধরি তাহলে শেষ কক্ষপথ হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে এইটার জন্য এখানে যদি একটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে এটার জন্য সেক্ষেত্রে n এর মান হবে 3, n এর মান হবে সেক্ষেত্রে 3। এস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক একটু আমরা দেখছি এটা মুখস্থের বিষয়, তবে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি কি এসআই এককে দিবেন নাকি সিজিএস এককে দিবেন, এই জিনিসটা মাথায় ভালোভাবে রাখতে হবে। পায়ের মান তো 3.1416, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, একটা ধ্রুবক। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, একটু আগে আমরা দেখালাম যে চার্জ আমরা এসআই এককে কত হবে, সিজিএস এককে কত হবে। সেকেন্ড যেটা হচ্ছে জেড, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, সেক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে 11, এভাবে বসবে। আচ্ছা, এখন এই যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে আমি যেটা আপনাকে ইয়ে করতে পারি সেটা হলো যে আমি En বের করতে পারি, অর্থাৎ এনতম কক্ষপথের শক্তির মান, অর্থাৎ আরতম কক্ষপথের ব্যাসার্ধ থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এটা বইয়ের ভিতরে লেখা আছে যে ফর অ্যাডভান্স স্টুডেন্ট, অর্থাৎ সাধারণ স্টুডেন্টের জন্য না, তবে আমরা একটু সোজাভাবে শেখার চেষ্টা করি তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো আসলে মজাটা হচ্ছে যে অ্যাডভান্স কিছু শিখাতে হচ্ছে মজা, যেটা অনেকেই পারে না আমি পারি সেটাই মজা, যেটা সবাই পারে আমিও পারি সেটা তো আসলে মজা নাই। আপনাকে অবশ্যই বৃত্তের বাইরে এক ধাপ চিন্তা করতে হবে। সবাই তো পড়ে, সবাই গোল্ডেন পায়, গোল্ডেন পাওয়ার পরে অনেকে চান্স পায় না, যতটুকু সিট আছে ভার্সিটিতে যতজন এ প্লাস পায় তার থেকে কম সিট ভার্সিটিতে। সো আপনাকে চিন্তা করতে হবে এক ধাপ এগিয়ে, তাহলে আপনি একটা সিট ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট একটা সিট কি করতে পারেন, অকুপাইড করতে পারবেন। দেখেন Rn সমান এত, En সমান -2 পাই স্কয়ার m * 4 n স্কয়ার s স্কয়ার। এই সূত্রগুলা আমরা একটু সোজাভাবে শেখার চেষ্টা করব, যে আমাদের সারা জীবন মনে থাকবে। আমি একদম বুড়া থুরথুরে কাঁপবো শীতের সময়, তো তখন আমার মনে থাকবে, এরকম ভাবে পড়তে হবে। একটু আমরা টেকনিক্যালি শেখার চেষ্টা করব এই জিনিসটা। তো আমি যে সূত্রটা আপনাকে দিচ্ছি দেখেন আপনি ক্লিয়ারলি বুঝেন কিনা, যে আমি একটু ইরেজ করে নিই এটা। এই জিনিসটা তো লাগতেছে না, এখন আমাদের ইরেজ করে নিচ্ছি আমি। তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার যে এই যে Rn এর এত বড় একটা সূত্র, En এর এত বড় একটা সূত্র, এই জিনিসটা মনে রাখার টেকনিক হচ্ছে আপনি মনে রাখবেন যে Rn সমান মামা স্কয়ার ডিভাইডেড বাই মামি, এই কথাটা মনে রাখবেন। সূত্রটা আপনি মুখস্থ করবেন, সারা জীবন মুখস্থ করবেন, অনেক সূত্র আসবে, বাট পড়তে গিয়ে আপনার কি হয়ে যাবে, ভুলে যাবেন যে আসলে এস কি উপরে ছিল নাকি নিচে ছিল, যেটা মনে হয় উপরে দেখছিলাম পড়তে সময়, এখন পরীক্ষা হলে আপনি এমনি প্রেসারে থাকবেন, সেক্ষেত্রে আপনার আসলে এত কিছু চিন্তা করে এত বড় একটা সূত্র আপনি মনে রাখা আসলে পসিবল না, অনেক সময় ঝামেলা হয়। তাই এই জন্য একটা টেকনিক, সেটা হচ্ছে মামা স্কয়ার ডিভাইড বাই মামি। তাহলে Rn ইকুয়াল টু কত হবে, মামির নাম হচ্ছে, আপনি এখানে মামাটা হচ্ছে বোর, মামার বউ হচ্ছে মামি, মামির নাম হচ্ছে জিম, অর্থাৎ আমাদের বিজ্ঞানীর নিলস বোরের স্ত্রীর নাম হচ্ছে জিম, ZEEM। সেক্ষেত্রে মামা কি, মামা তো আমি মামা নিয়ে কোনো কাজ নাই, আমার হচ্ছে মামা সূত্র নিয়ে কাজ। মামা যে সূত্র দিচ্ছে এমবিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই,
ওই ns/2π টা দিব, তারপর স্কয়ারটা করব। বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে মামা মানে হচ্ছে নিলস বোর যে সূত্র দিয়েছে mb = ns/2π। তো আমি ns/2π দিলাম, মামা স্কয়ার যেহেতু মামার যে সূত্র দিয়েছে তারপর স্কয়ার, আর নিচে মামির নামটা দিলাম, মামির নাম হচ্ছে জিম। তাহলে সেখান থেকে কি আসলো, সেখান থেকে আমার ইজিলি আমি লিখতে পারি যে এই জিনিসটা আমি লিখতে পারি একটু একটা নেই, যে জিনিসটা আমি লিখতে পারি ইজিলি সেটা হলো n স্কয়ার s স্কয়ার 4π স্কয়ার z e স্কয়ার n। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনটা আমি সংক্ষিপ্তভাবে একদম ক্লাস 6-7 এর আপনার বীজগণিতিক ধারণা দিয়ে আমি লিখে ফেলতে পারি যে স্কয়ারটা 2 স্কয়ার মানে 4 হইছে, π স্কয়ার n স্কয়ার s স্কয়ার z ডাবল ই সমান e স্কয়ার। তো সেখান থেকে আপনি ক্লাস 5 এ অবশ্যই শিখছেন যে ভাগ যদি গুণ করে তাহলে উল্টে যায়, সেম টু সেম এটা নিচে 1 আছে, 1টা উপরে উঠবে, z e স্কয়ার n এটা হবে। অর্থাৎ ভাগকে আমি গুণ করছি, উল্টে গেছে, এটা নিচে কিছু নেই, মানে 1টা উপরে উঠে গেছে। ওকে, এইটুকু আপনারা আশা করি বুঝছেন। তাহলে দেখেন আমার কাছে সূত্রটা কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে সূত্রটা হলো যে n স্কয়ার s স্কয়ার 4π স্কয়ার z e স্কয়ার n। তাহলে সিম্পলি আমি সূত্রটা প্রমাণ করে দিলাম যে মামা স্কয়ার ডিভাইড বাই মামি, মামা হচ্ছে ns/2π হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে z ডাবল ই m, মানে মামির নাম হচ্ছে জি। সেখান থেকে একটু সিম্পল ক্যালকুলেশন করলেই কিন্তু আমার এই যে আমি একটা বড় একটা সূত্র যেটা আমার মনে রাখতে হচ্ছে না, n স্কয়ার s স্কয়ার 4π স্কয়ার z e স্কয়ার m, সেটা আমি এই টেকনিকটা খাটাবো যে মামা স্কয়ার ডিভাইড বাই মামি, মামা মানে ns/2π হোল স্কয়ার, মামি মানে হচ্ছে জি। তাহলে n স্কয়ার s স্কয়ার আর 2π কে হোল স্কয়ার করলে এই জিনিসটা আসে, z e স্কয়ার ডাবল স্কয়ার, দুইটা ই স্কয়ার এম। সেখান থেকে সিম্পল ক্যালকুলেশন করলে এই সূত্রটা আমার এই সূত্রটা চলে আসে। এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম আশা করি। এখন যে জিনিসটা করব সেটা হলো যে পরের জিনিসটা আমরা প্রমাণ করার চেষ্টা করি এই একই টেকনিকে। যদি আমরা চেষ্টা করি যে প্রমাণ করব, এটা একটু তাহলে ইরেজ করে দেই। একই ভাবে আমি পরেরটাও প্রমাণ করে দিচ্ছি খুব সংক্ষিপ্তভাবে যে আমার en সমান n স্কয়ার, en সমান হচ্ছে -2π স্কয়ার m e স্কয়ার e টু দি পাওয়ার 4 n স্কয়ার s স্কয়ার। একইভাবে টেকনিক ওয়াইজ আমি এটাও কিন্তু প্রমাণ করে দিতে পারি। সেক্ষেত্রে আমি বলতে পারি যে e সমান, আচ্ছা e সমান আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো শক্তি স্তরের কক্ষপথে en ইকুয়াল টু, ধরেন যে আপনার মামা নিয়ে আমি গল্প বলি, তো কারো হচ্ছে মামা আছে বাট এটা হচ্ছে খাটো, তো আমরা তাকে বলি যে হাফ মামা। তো ধরেন যে কারো মামা আছে যার নাম হচ্ছে হাফ মামা, সেক্ষেত্রে আরেকজন লোক আছে ধরেন আমার কোনো মামা নেই, সেক্ষেত্রে এটা কি হবে, মামা নাই, নাই মানে মাইনাস, তাহলে কি হবে মাইনাস মামা। তাহলে en সমান সূত্র মনে রাখবেন হাফ মামা মাইনাস মামা, অর্থাৎ আসবে যেটা সেটা হচ্ছে মাইনাস হাফ মামা, যেহেতু মামা থেকে হাফ মামা গেলে মাইনাস হাফ মামা, অর্থাৎ আপনার 1 থেকে -1 থেকে হাফ গেলে কত হবে মাইনাস হাফ হবে, হাফ হবে। এভাবে আসছে জিনিসটা। তাহলে এখানে হিন্টসটা আপনার মনে রাখতে হবে যে মামারা কি বলে, মামারা কি বলে, মামারা কি বলে, মামারা যেটা বলে সেটা হচ্ছে হিন্টসটা ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে মামারা যেটা বলে সেটা হচ্ছে জি বাংলা আর না, জি বাংলা আর না, এই কথাটা বল। তাহলে আপনি en সমান, যেটা আপনি একটু আগে rn সমান মনে রাখছেন, rn সমান হচ্ছে মামা স্কয়ার ডিভাইড বাই মামি, এটা দিয়ে আপনি প্রমাণ করে দিচ্ছেন। এখন আমি বললাম না উপন্যাসের মতো, জিনিসটা উপন্যাসের মতো আসতেছে। এখন আপনি en সমান বের করবেন হাফ মামা মাইনাস মামা মাইনাস হাফ মামা। মামারা যেটা বলে জি বাংলা আর না, ইন জেনারেল টিভি দেখতে মানা করে বা উপদেশমূলক বাণী শোনায়, তো মামা কি বলে ওই জিনিসটা আমি লিখবো মাইনাস হাফ জি বাংলা আর না, জি মানে জি বাংলাটার হবে না, আর এন হবে, কি হবে আর এনটা হবে। দেখেন তাহলে জি বাংলা আর না, আর এন মানে আর না, জি বাংলা আর না। তাহলে একটু আগে দেখেন এখান থেকে আমি পয়েন্ট পেয়ে গেছি একটা জিনিসের, যে সেটা হচ্ছে আর এন এর মানটা কি করতে হবে, বসাতে হবে। একটু আগে আর এন এর মানটা বের করছি না, মামা স্কয়ার ডিভাইড বাই মামি দিয়ে, সেম টু সেম এখানে আমি ওই মানটা কি করব, এখন শুধু বসিয়ে দিব জেড ই স্কয়ার, আর এন এর মান কি পাইছি, এই জিনিসটা পেয়েছি n স্কয়ার s স্কয়ার 4π স্কয়ার z e স্কয়ার m, এই জিনিসটা আমরা পেয়েছি। এখন আপনি যদি এই জিনিসটা ক্যালকুলেশন করেন, যেমন
এই জিনিসটা যদি সিম্পল ক্যালকুলেশন করি আমরা, তাহলে এই জিনিসটা সিম্পল ক্যালকুলেশন করলে আমি পাবো 2, এটা উপরে উঠে যাবে, মাইনাস হবে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম এন স্কোয়ার এস স্কোয়ার। অর্থাৎ সম্পূর্ণ আপনি এই সূত্রটা পেয়ে গেছেন, আপনি সম্পূর্ণ এই সূত্রটা পেয়ে গেছেন। দেখেন 2 পাই স্কোয়ার মাইনাস মাইনাস 2 পাই স্কোয়ার, এই এমটা এখানে আসছে এম ই টু দি পাওয়ার 4, হ্যাঁ, তারপর এন স্কোয়ার এস স্কোয়ার, এন স্কোয়ার এস স্কোয়ার, আর হচ্ছে জেড স্কোয়ারটা এখানে আছে বাট এখানে নেই, জেড স্কোয়ার মানটা 1 ধরা হয়েছে হাইড্রোজেনের জন্য। অর্থাৎ সূত্রটা হচ্ছে এটা যে ইএন সমান আপনি পেলেন ইএন সমান মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম এন স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার এস স্কোয়ার। এক্ষেত্রে ইএন ইকুয়াল টু আসবে, ইএন ইকুয়াল টু যদি হাইড্রোজেন হয় মাইনাস 2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম এন স্কোয়ার এস স্কোয়ার। সিম্পল। তাহলে হাফ মামা মাইনাস মামা ইকুয়াল টু মাইনাস হাফ মামা। মামারা কি বলে, জি বাংলা আর না, আর এন এর মানটা যে আমরা বের করছি আগে, সেই আর এন এর মানটা আমরা কি করব, এখানে শুধু বসাই দিছি। বসাই দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন করার পরে আমরা যে সূত্রটা একটু আগে অনেক কঠিন একটা সূত্র লিখেছি, এই কঠিন সূত্রটা আমরা কি করতে পারবো, মুখস্থ করতে হবে না, যে আমরা ভুলে গেল আমরা কি করতে পারবো, এটা থেকে উতরাইয়া ওঠার ব্যবস্থা আছে আমাদের কাছে। এখন এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্র সাপেক্ষে একটা দুইটা আমরা অঙ্ক প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করলে আশা করি যে সূত্র সাপেক্ষে আমাদের মাথা ভিতরে আরেকটু গাঁথবে, উপন্যাসটা আরেকটু কি বলে, যে উপন্যাসের ভিতরে ট্র্যাজেডি থাকে, তারপর কমেডি থাকে, থ্রিলার একটা অনুভব থাকে, আসবে আশা করি। তো আমরা একটা আসলে অঙ্ক করি, সৃজনশীল একটা অঙ্কের কিছু অংশ করি। তো অংশ করলে আমার মনে হয় যে আরেকটু আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তো আমি একটু পরবর্তী অঙ্ক দিই। তাহলে আপনি কি কি শিখছেন একটু আপনাকে আমি দেখাই। সেটা হলো আপনাকে আমি শুধুমাত্র দুইটা সূত্র শিখেছি। সেটা হচ্ছে আর এন সমান কি, ইএন সমান কি, এইটুকু শিখেছি, আর কিছু কিন্তু শিখাই নাই। আপনাকে আর এন শিখেছি আর ইএন শিখেছি, এর সাপেক্ষে এখন সৃজনশীল অঙ্ক করবো, বোর্ড কোশ্চেন করবো, দেখি আমরা কতটুকু পারি। ঠিক আছে, আর এখানে যেটা আমি লিখছি যে এখানে 0.53 এন স্কয়ার ফর হেস, হেস মানে হাইড্রোজেন, সেটা আলাদা অ্যাংস্ট্রম এককে হবে, এককগুলা মিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম আছে বিভিন্ন একক। সেক্ষেত্রে এটা হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1। সেক্ষেত্রে এন ধ্রুবক না, এন বিভিন্ন কক্ষপথের জন্য 1 নম্বর কক্ষপথের জন্য 1, 2 নম্বর কক্ষপথের জন্য 2, 3 নম্বর কক্ষপথের জন্য 3, সেটা আলাদা আলাদা হবে। এই জন্য এন স্কয়ারটা আলাদা রাখছি। বাট প্লাঙ্কের ধ্রুবক 4 পাই স্কয়ার এম, ইলেকট্রনের ভর এবং কি চার্জ দুইটাই কি ধ্রুবক। সবগুলো ধ্রুবককে যদি আমি লিখি তাহলে 0.53 পাবো, কি এককে, অ্যাংস্ট্রম এককে। সেজন্য হাইড্রোজেনের জন্য, ফর হাইড্রোজেনের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। যদি বলে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কত, সেটা 0.53 1 স্কয়ার। দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত, 0.53 2 স্কয়ার। তৃতীয় শক্তি স্তর 0.53 ইন্টু 3 স্কয়ার। শেষ।